নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দুটো এক্সাম হলো, একটি হচ্ছে ডব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা এবং অপরটি হলো পিএসসি ক্লার্কশিপ। তো এই দুটো পরীক্ষাকে টার্গেট করে তোমাদের জন্য যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস আমরা নিয়ে আসছি, আজকে তার 2 নম্বর ক্লাস। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম মুঘল সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন এমসিকিউ যেগুলো পরীক্ষাতে আসতে পারে। আজকের ক্লাসে আমরা দেখে নেব সুলতানি সাম্রাজ্য। দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বিগত বছরে এসছে, যে সমস্ত কোয়েশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বারে বারে প্রশ্ন হয় বা যেগুলো তোমাদের আপকামিং এক্সামে আসতে পারে, সমস্ত বিষয়ের উপর মাথায় রেখে তোমাদের জন্য এই কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে। তো অবশ্যই ক্লাসটি হেল্পফুল হবে এবং পরীক্ষার জন্য তোমাদের এই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজের ক্লাসগুলো ডেফিনেটলি কমন তোমরা পাবে, আমি এটুকু তোমাদের বলে দিলাম। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ওয়াচ করবে, পারলে গুরুত্বপূর্ণ বিষয় তুমি নোট ডাউন করতে পারো, কারণ তোমরা প্রত্যেকেই জানো আমাদের ক্লাস কিরকম হয়, এমসিকিউ উইথ হিউজ ইনফরমেশন, এক্সপ্লেনেশন বা অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে তোমাদের ক্লাস করানো হয়। তো চলো আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে এখানে, দেখো, সুলতানি আমলের কোন শাসক লক্ষ বক্স বা লাখ বক্স বা লক্ষ দাতা নামে পরিচিত ছিলেন? তো দিল্লি সুলতানি সাম্রাজ্যের বিখ্যাত শাসক এবং তিনি দান ধ্যানে বিশ্বাসী ছিলেন। তো যিনি হচ্ছেন লাক্স বক্স নামে পরিচিত তার এই দান ধ্যানের জন্যই, তো তাকে বলা হয় কুতুবউদ্দিন আইবক। অপশন ডি হবে সঠিক উত্তর। ইনি ছিলেন লাখ বক্স বা লক্ষ্যদাতা। এই কুতুবউদ্দিন আইবক সম্পর্কে প্রশ্নের কোনো শেষ নেই, হোয়াট এভার ইট ইজ ডব্লিউবিসিএস বা তোমাদের অন্য এক্সামে হোক না কেন, তোমাদের আরআরবি থেকে শুরু করে সমস্ত এক্সামেই প্রশ্ন হয়। এখন ডিটেলসে আমরা দেখে নেবো এখানে কুতুবউদ্দিন আইবক সম্পর্কে। দেখো, 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ কুতুবউদ্দিন আইবকের সময়সীমা ছিল দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে। আইবক শব্দের অর্থ হলো দাস। কুতুবউদ্দিন আইবক প্রথম দিকে দাস ছিলেন। কার দাস ছিলেন? মোহাম্মদ ঘুরির। পরবর্তী ক্ষেত্রে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবক নিজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন দিল্লি সাম্রাজ্যের বুকে। তো আমরা দেখে নেব ডিটেলসে। দেখো, কুতুবউদ্দিন আইবক ছিলেন ভারতের মামলুক রাজবংশের প্রতিষ্ঠাতা। দিল্লির প্রথম সুলতান হিসেবে দায়িত্ব পালন করেন কুতুবউদ্দিন আইবক এবং তিনি দাস বংশের প্রতিষ্ঠাতা বা স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। দেখবে বহুবার প্রশ্ন এটা রিপিট হয়েছে, দাস বংশের প্রতিষ্ঠাতা নিম্নের কোন ব্যক্তি? আচ্ছা, নেক্সট দেখো, তার উদারতার কারণে তিনি লক্ষ বক্স নামে পরিচিত বা লাখ বক্স নামে পরিচিত, লক্ষ্যের দাতা। তিনি দিল্লিতে কুতুব মিনারের প্রতিষ্ঠাতা। কুতুব মিনারের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই কুতুব মিনার সম্পর্কে ডিটেলস আমি তোমাদের বলবো, আর একটু দেখে নাও এখানটায়। আজমেরের তিনি তৈরি করেন আড়াই দিন কাজ হুপড়া। আজমের কোথায় অবস্থিত? অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন করতেই পারে। আজমের রাজস্থানে রয়েছে। ওকে। চৌগান খেলতে গিয়ে তিনি মারা যান 1210 খ্রিস্টাব্দে। 1210 খ্রিস্টাব্দে চৌগান খেলতে গিয়ে তিনি পরাজিত হন এবং আরাম শাহ কুতুবউদ্দিন আইবককে 1210 খ্রিস্টাব্দে পরাজিত করে সিংহাসন দখল করেছিলেন, কিন্তু তার রাজত্ব ছিল খুবই সংক্ষিপ্ত এবং অকার্যকর, যাকে বলা হয়। ওকে। এরপরে এখানটা একটু দেখে নাও, তোমাদের যেটা বললাম আমি, যে তোমাদের এই কুতুবউদ্দিন আইবকের যে নির্মিত এইখানটায় বললাম তোমাদের কোনটা আমি, আচ্ছা একটু দেখে নাও, কুতুব মিনার। ঠিক আছে, এই কুতুব মিনার সম্পর্কে আমি একটু তোমাদের ডিটেলসটা বলে দিই। দেখো, কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন কুতুবউদ্দিন আইবক, মনে রাখবে। আচ্ছা, মাঝখানে 3টে স্টোরিজ আরো অ্যাড করেছিলেন বা নির্মাণ করেছিলেন ইলতুৎমিশ। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক তাহলে শুরু করেছিলেন কুতুব মিনার, ইলতুৎমিশ মাঝখানে আরো 3টে স্টোরি অ্যাড করেছিলেন বিল্ডিং এর, এবং পাশাপাশি কুতুব মিনারের সর্বশেষ স্টোরিজ বা ফিফথ স্টোরি, এই দুটোই নির্মাণ করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক। তাহলে শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। মাঝখানে কাজ করেছিলেন কি? ইলতুৎমিশ। সর্বশেষ বা এই কুতুবউদ্দিন আইবকের যে কুতুব মিনার নির্মাণ কার্য সম্পন্ন করেন কে? এটাও প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক 1368 খ্রিস্টাব্দে। তো এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়, দ্যাটস ওয়াই আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম এই বিষয়টা। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাব আমরা। আরব পর্যটক সুলেমান কোন প্রতিহার রাজার শাসন আমলে ভারত সফর করেছিলেন? তো আরব পর্যটক সুলেমান প্রথম ভোজের সময় এসেছিলেন। অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো, প্রতিহার রাজবংশের একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন ভোজ, মিহির ভোজ। মিহির ভোজ তিনি রাষ্ট্রকূটদের দ্বারা সাময়িক ধ্বংসের পর সাম্রাজ্যকে পুনর্নির্মাণ করেছিলেন। আরব পর্যটক সুলেমান বা সুলাইমান তার রাজত্বকালে পরিদর্শন করতে আসেন এবং তার লেখায় ভোজের প্রশাসনের দক্ষতার প্রতি শ্রদ্ধা তিনি কিন্তু দিয়েছিলেন। নেক্সট, নিচের মধ্যে কে দিল্লির সুলতান ছিলেন যিনি ভারতে খালের সবচেয়ে বড় নেটওয়ার্ক, ঠিক আছে, তৈরি করেছিলেন বা খাল খনন কার্য শুরু করেছিলেন? তো সঠিক উত্তরটা তোমাদের হবে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলক হবে, একদমই আলাউদ্দিন খলজি নয়, ফিরোজ শাহ তুগলক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবচেয়ে বড় নেটওয়ার্ক তৈরি করেছিলেন খালের, তো এটা সঠিক উত্তর অপশন ডি হবে। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো, ফিরোজ শাহ তুগলক পুনরায় ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন। পুনরায় কেন বলা হয়েছে?
মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হবে, কারণ ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন কে? ইলতুৎমিশ। ঠিক আছে, তিনিই প্রথম সুলতান সেচ ব্যবস্থার উপর কর আরোপ করেছিলেন। তোমাকে কোশ্চেন করতেই পারে ডব্লিউবিসিএস বা পিএসসি ক্লার্কশিপে যে কোন সুলতান সেচ ব্যবস্থার উপর প্রথম কর আরোপ করেছিলেন? উত্তরটি হবে ফিরোজ শাহ তুগলক। কৃষি উন্নয়নের জন্য খাল খনন করেছিলেন। অনাথ এবং বিধবাদের জন্য দিওয়ানি খয়রাত বিভাগ তৈরি করেছিলেন। গরিব মুসলমানদের জন্য বিনামূল্যে দাতব্য চিকিৎসা ও বিবাহের ব্যবস্থা করেছিলেন। তার রাজসভায় উল্লেখযোগ্য ঐতিহাসিক ছিলেন বারণী। তিনি লিখেন তারিকি ফিরোজ শাহী এবং ফতেয়াই জাহাঙ্গীরি। দেখো তোমাদের এই যে পিঙ্ক কালারের যে বক্সটা প্রোভাইড করা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। অবশ্যই প্রত্যেকে খুব ভালোভাবে ক্লাসটা দেখবে, কেউ স্কিপ করবে না কোথাও। তাহলে একটা ইনফরমেশন, একটা কোয়েশ্চেন মিস গেলে তুমি কিন্তু 1 নাম্বার পিছিয়ে যাবে যে কোনো পরীক্ষায়। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই সিলেক্ট করে তোমাদের এই কন্টেন্টটা তৈরি করা হয়েছে। বলো নেক্সট প্রশ্নের উত্তর কি হবে? ফতেহাবাদের অশোকান স্তম্ভের নিচের কোন রাজবংশের নাম খোদাই করা আছে? তাহলে অশোকান যে পিলার সেটা কোথায়? ফতেহাবাদে। সেই ফতেহাবাদে কে কোন রাজবংশ সম্পর্কে ডিসক্রাইব করা আছে? তো সেই ক্ষেত্রে মানে ইনস্ক্রাইব করা আছে, খোদাই করা আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে তুঘলক রাজবংশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। এরপর এখানটা আমরা দেখে নেব একটু ডিটেলসে। দেখো অশোকান স্তম্ভটি ফতেহাবাদে একটি ঈদগাহের কেন্দ্রে অবস্থিত। তুঘলক রাজবংশ 1320 থেকে 1413 গিয়াসউদ্দিন তুঘলক প্রতিষ্ঠা করেছিলেন। তোমাকে কোয়েশ্চেন করতেই পারে যে তুঘলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে? এটি একটি মুসলিম রাজবংশ যা মধ্যযুগের ভারতের দিল্লি সুলতানেতের উপর শাসন করেছিল। তাদের যুগ শুরু হয়েছিল কবে? দিল্লিতে 1320 সালে। 1320 থেকে 1413 বা 1414 অনেক সময় ধরা হয়। গাজী মালিক বা গিয়াসউদ্দিন তুঘলক তুঘলক রাজবংশের সিংহাসনে বসেছিলেন। নেক্সট, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা আপডেট তোমাদের এখানটায় দিয়ে দিই। যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই মুহূর্তে দুর্দান্ত একটি জিনিস আমাদের নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ স্পেশাল প্র্যাকটিস সেট। হ্যাঁ, শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ স্পেশাল 4000 এমসিকিউ 50টি সেট রয়েছে এখানে। যারা নিতে আগ্রহী হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করবে এবং অ্যামাউন্টটি পে করে স্ক্রিনশট প্রোভাইড করলেই সেখানে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। ওকে, এটার মধ্যে কি কি রয়েছে দেখো, 10টা ফুল লেন্থ মক টেস্ট, 40টি স্পিড টেস্ট সাবজেক্ট ওয়াইজ, প্লাস তোমাদের রয়েছে 1600টা ভোকাবুলারি ইংলিশের উপরে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্র্যাকটিস সেটটি অবশ্যই তোমার এক্সামের জন্য হেল্প করবে। দেখো আজকে 2 টাকা 5 টাকা 100 টাকা 50 টাকার জন্য ভাবছো, ডেফিনেটলি তুমি যখন এক্সামটা ক্র্যাক করবে, একটা ভালো গভর্নমেন্ট পোস্টে যাবে, তখন তোমার এগুলো কিছুই মনে হবে না। ডেফিনেটলি হয়তো 99 টাকা 100 টাকা ডেফিনেটলি আমি বলছি যে অনেক স্টুডেন্টের অসুবিধা হতে পারে, বাট তোমরা এটা ম্যানেজ করে সংগ্রহ করে নাও, আমি তোমাদেরকে বলছি। তো তোমরা অবশ্যই এখান থেকে কমন কোয়েশ্চেন পাবে। ওকে, আচ্ছা পিএসসি ক্লার্কশিপ হোক বা ডব্লিউবিসিএস পরীক্ষা হোক বা আদার্স এক্সামিনেশন, কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক আমাদের রয়েছে এই মুহূর্তে। যারা কারেন্ট অ্যাফেয়ার্স এর কিচ্ছু পড়ানি এখনো পর্যন্ত, তাদের জন্য এই বইটি কিন্তু অবশ্যই হেল্পফুল হবে। একদম জানুয়ারি 2023 থেকে টিল ডেট 2024 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল পাবে এখানে তোমরা। এই মুহূর্তে দুটো বই হিউজ ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। তো অবশ্যই যারা নিতে আগ্রহী হোয়াটসঅ্যাপ করে এক্ষুনি, দেরি না করে নিজের প্রস্তুতি শুরু করো আজ থেকেই। কারণ পরীক্ষার আগের দিন পড়ার থেকে না পড়া বেটার আমি মনে করি। এখন থেকে শুরু করো, হাতে 2 মাস 3 মাস যা রয়েছে সেই সময়টাকে কাজে লাগাও, ক্র্যাক করো, চাকরি নাও, একদম আরামে জীবন কাটাও। ওকে, চলো নেক্সট। নিচের কোন শাসক জিতল নামে তামার মুদ্রা জারি করেছিলেন? তো জিতল নামক তামার মুদ্রা জারি করেছিলেন, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের ইলতুৎমিশ। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, তাই তো অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে ডিটেলস আমরা এখানটা দেখে নেবো। দেখো ইলতুৎমিশের সময়টা, এই টেনিওর গুলো একটু মনে রাখবে যেগুলো তো আমি অ্যাড করেছি, ঠিক আছে স্যার? টেনিওর মানে কি? মানে তার শাসন কার্যের সময়কালটা কত ছিল। দেখো 1211 থেকে 1234 ইলতুৎমিশ। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, তোমাকে বলবে দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে ইলতুৎমিশের সময়সীমা কত ছিল। 1211 থেকে 1234 খ্রিস্টাব্দ। তিনি কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসছিলেন। ওকে, তিনি মামলুক রাজবংশের অন্তর্গত দিল্লি সুলতানি সাম্রাজ্যের তৃতীয় শাসক ছিলেন। তিনি 40 জন অভিজাত তুর্কিদের নিয়ে 40 চক্র বা বন্দেগানি চাহেলগান প্রবর্তন করেন। তোমাকে কোশ্চেন করবে 40 চক্রের প্রবর্তক কি? সঠিক উত্তরটি হবে কে? ইলতুৎমিশ। ওকে, নেক্সট দেখো তিনি রূপার মুদ্রা টঙ্কা, তাহলে রূপার মুদ্রা টঙ্কা, তামার মুদ্রা হচ্ছে জিতল প্রবর্তন করেন। তোমাকে কোশ্চেন করবে যে ইলতুৎমিশ যে তামার মুদ্রা প্রচলন করেছেন তার নাম কি? ইলতুৎমিশ যে রূপার মুদ্রা প্রচলন করেছে তার নাম কি? টঙ্কা এবং জিতল। ওকে, আচ্ছা নেক্সট দেখো তিনি লাহোরের পরিবর্তে দিল্লিকে রাজধানী করেছিলেন। পরবর্তী দেখে নেব আমরা, তিনি ইকতা প্রথার প্রবর্তন করেন। বিগত বছর অর্থাৎ 2023 ডব্লিউবিসিএস প্রিলিমসে আসা ইকতা প্রথার প্রবর্তককে ইলতুৎমিশ, সম্ভবত আই থিঙ্ক এসছে বা অন্যান্য এক্সামও আসে। তিনি ছিলেন ইলবারি তুর্কি, তাই তার রাজবংশের নাম ছিল ইলবারি তুর্কি বংশ। তবাকত ই নাসরির লেখক মিনহাজ উস সিরাজ তার সমসাময়িক ছিলেন। তাহলে এখান থেকে আর একটা বিষয় জানতে পারলে কি, তবাকত ই নাসরি এর লেখক কে? মিনহাজ উস সিরাজ। কার সমসাময়িক ছিলেন? ইলতুৎমিশের সমসাময়িক ছিলেন। নেক্সট
দিল্লি সুলতানি সাম্রাজ্যের কোন রাজবংশ সবচেয়ে কম সময়ের জন্য শাসন করেছিলেন? এসএসসির তো ফেমাস কোয়েশ্চেনই, পাশাপাশি আরআরবি, এনটিপিসি, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে এমন কোনো এক্সাম নেই যেখানে প্রশ্নটি আসেনি। দিল্লি সুলতানি সাম্রাজ্যের কোন রাজবংশ সব থেকে কম শর্টেস্ট টাইম স্প্যান ছিল, সব থেকে কম কোন বংশের? তো সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে, একদম খুব ভালোভাবে মনে রাখবে এখানটায়, অপশন এ, খিলজি বা খলজি ডাইনেস্টি দিল্লি সুলতানি সাম্রাজ্যে সব থেকে কম সময় শাসন করেছিল, আর সব থেকে বেশি সময় শাসন করেছিল তুগলক রাজবংশ। তাহলে এই দুটো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন ডেফিনেটলি আসে। ডিটেলসে দেখে নাও কোন রাজবংশের সময়কাল কত থেকে কত এবং তাদের ইয়ারটা কত, তাহলে তোমরা বুঝতে পারবে সব থেকে বেশি সব থেকে কম কার ছিল টাইম স্প্যান। ওকে, তো দেখো দাস বংশ প্রথমেই আমি একদম ক্রোনোলজিক্যাল ওয়েতে দিয়েছি। আচ্ছা, এখানে দাস বংশ, ঠিক আছে, স্লেভ ডাইনেস্টি, তারপরে খিলজি ডাইনেস্টি। তাহলে স্লেভ ডাইনেস্টি দেখো 84 বছর, খিলজি বংশ 30 বছর, তুগলক বংশ 94 বছর, 94 ইয়ার, সব থেকে বেশি তুগলক বংশ। ওকে, সব থেকে বেশি তুগলক বংশ, লংগেস্ট টাইম। সৈয়দ রাজবংশ 36 বছর, লোদি বংশ 75 বছর, দীর্ঘতম সময়কাল তুগলক, স্বল্পতম সময়কাল খিলজি রাজবংশ। তাহলে এই লিস্টটা প্রত্যেকে খাতায় লিখে নিবে আশা করবো আমি, কারণ এই যে টাইম স্প্যান কোন সময় থেকে কত কোন রাজবংশ শাসন করেছিল দিল্লি সুলতানিতে, এটাও প্রশ্ন হয়। আবার লংগেস্ট এবং শর্টেস্ট টাইম স্প্যান এটাও দিতে পারে। আবার ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষাতে ক্রোনোলজিক্যাল ওয়েতে তোমাদের সাজাতে দিতে পারে যে দিল্লি সুলতানি রাজবংশগুলো পরপর সাজাও। ওকে, চলো নেক্সট। আলাউদ্দিন খিলজির শাসনামলে গিয়াসউদ্দিন তুগলক ড্যাশের গভর্নর ছিলেন। আলাউদ্দিন খলজির শাসনামলে গিয়াসউদ্দিন তুগলক কার গভর্নর ছিলেন, মানে কোন জায়গার গভর্নর ছিলেন, এটা জানতে চেয়েছে। সঠিক উত্তরটা হয়ে যাবে পাঞ্জাবের, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ডিটেলস আমরা দেখবো এখানটায়। দেখো আলাউদ্দিন খলজি সম্পর্কে, আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। আলাউদ্দিন খলজি তার কাকাকে হত্যা করেছিলেন, দিয়ে 1296 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছিলেন। কিংশিপ নোজ কিংশিপ মোস্ট ইম্পর্টেন্ট, এই মতাদর্শে বিশ্বাসী কে ছিলেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। দাক্ষিণাত্য জয়ে আলাউদ্দিনের সেনাপতি ছিলেন মালিক কাফুর। দাক্ষিণাত্যে আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুর, এখানটায় তোমরা এই স্পেলিং গুলো দেখবে একটু, ওকে, এবং ট্রাই টু কোঅপারেট উইথ আস। পরাজিত করেছিলেন রামচন্দ্রকে, দেবগিরি যাদব বংশের শাসক রামচন্দ্রকে পরাজিত করেছিলেন। এইখান থেকে এইটাও কোশ্চেন হয়, দাক্ষিণাত্য অভিযানের সময় আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিল, উত্তরটা হবে মালিক কাফুর। ওকে, মালিক কাফুর। ওকে, চলো নেক্সট। তিনি প্রথম আলেকজান্ডার বা সিকান্দার ই শাহী উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী আমরা দেখে নেবো এখানটায়, দেখো আরো অনেক ইনফরমেশন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। আলাউদ্দিন তার বিশাল সেনাবাহিনীকে নগদ অর্থে বেতন দিতেন। কোন সুলতান সাম্রাজ্যের কোন দিল্লি সুলতান তার সেনাবাহিনীকে নগদ অর্থে বেতন দিতেন? সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। অশ্বের চিহ্নিতকরণ, কিসের চিহ্নিতকরণ? অশ্বের চিহ্নিতকরণ, এটাকে বলা হয় দাগ, এবং হুলিয়া সেনার চিহ্নিতকরণ, এটা প্রবর্তন করেন। তোমাকে প্রশ্নটি এইভাবে করবে যে দাগ এবং হুলিয়া ব্যবস্থার প্রবর্তন করেন কে? আলাউদ্দিন খলজি। রিসেন্টলি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় এলো তোমাদের এই প্রশ্নটা, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ। এই কোশ্চেনটা একটু বড় করে ঘুরিয়ে দিয়েছে যে বাজার দর ব্যবস্থার উপর মধ্যযুগীয় কোন সুলতান নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন ইত্যাদি, এরকম টাইপের একটা কোশ্চেন ছিল। সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। দিল্লিতে 4টি বাজার ব্যবস্থা তিনি চালু করেছিলেন। বাজার ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য তিনি সাহনা ই মান্ডি নামে রাজ কর্মচারীকে নিয়োগ করছিলেন। আমির খসরু মীর হাসান দলভি তার রাজসভা অলঙ্কৃত করতেন। তিনি কুতুব মিনারের প্রবেশস্থানে আলাই দরওয়াজা নির্মাণ করেন। আচ্ছা, এইখানটা তোমাদের আরেকটু বলবো আমি, আলাই মিনার বলা হয়, যেটা হচ্ছে কুতুব মিনারের পাশেই, যেটা হচ্ছে ইনকমপ্লিটেড, তো সেই স্ট্রাকচারটা তিনি তৈরি করেছিলেন, যেটা হচ্ছে আলাই মিনার, কুতুব মিনারের পাশেই, এটাও কিন্তু মনে রেখো, ঠিক আছে। চলো নেক্সট। দিওয়ানি আরিজ দিল্লি সুলতানি সাম্রাজ্যের কোন বিভাগের সাথে সম্পর্কিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো অনেক কিন্তু অ্যানালাইসিস করে এই কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে। প্রত্যেকে যদি ক্লাসটা ভালো লাগছে, আমি রিকোয়েস্ট করবো সকলকে, কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইকটা করে দাও প্লিজ, আর ভিডিওটা শেয়ার করে দেবে তোমার বন্ধুর সাথে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তাহলে সমস্ত ক্লাসের আপডেট, পিডিএফ, কুইজ ইত্যাদি তুমি পেয়ে যাবে। তো সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন সামরিক বিভাগ, অপশন সি। দেখো দিওয়ান ই আরিজ, এটা দিল্লি সুলতানি সাম্রাজ্যের সামরিক বিভাগের সাথে যুক্ত। কিসের সাথে? সামরিক বিভাগ। স্যার একটু ডিটেলসে বলে দিন, এখান থেকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, সেই সম্পর্কে আমি বলবো। দেখো দিওয়ান ই আরিজ সামরিক বিভাগের সাথে যুক্ত। এটি সর্বপ্রথম বলবন প্রবর্তন করেছিলেন। এর নেতৃত্বে ছিলেন আরিজ ই মুমালিক। দিওয়ান ই ইনসা রাজকীয় চিঠিপত্রের দায়িত্বে ছিলেন। দিওয়ান ই ইনাসা প্রশাসনিক কাঠামোতে তৃতীয় স্থানে রয়েছে। দিওয়ান ই রিসালাত পররাষ্ট্রমন্ত্রী। দিওয়ান ই কাজা ছিলেন বিচার বিভাগীয়
প্রধান, সদর উস সুদূর, সুদূর ধর্ম বিভাগের মন্ত্রী ছিলেন। তাহলে দেখো তোমাদের কতগুলো ইনফরমেশন পাচ্ছ, একটা কোয়েশ্চেন সাথে 10টা ইনফরমেশন, তাহলে 1 × 10 করে দাও, কত হবে? প্রত্যেকটা প্রশ্নে 10 করে হলে যদি আমাদের 30টা কোয়েশ্চেনও সলভ করি চ্যাপ্টার ওয়াইজ, পার ক্লাসে তুমি 300 করে এমসিকিউ সলভ করছো উইথ এক্সপ্লেনেশন, মানে বুঝতে পারছো কোনো জায়গায় তোমার বাদ যাবে না। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন শাসক আড়াই দিন কা ঝোপড়া নামে মসজিদটি নির্মাণ করেছিলেন? দেখো এই টাইপের প্রশ্নগুলো বিগত বছরে এসছে এবং তোমাদের ডেফিনেটলি আমি বলছি পরীক্ষাতে আপকামিং আসবেই। আড়াই দিন কা ঝোপড়া কুতুবুদ্দিন আইবক নির্মাণ করেছিলেন, অপশন ডি হবে সঠিক উত্তর, কুতুবুদ্দিন আইবক। ওকে, চলো নেক্সট। নিচের কোন রাজবংশের শাসন আমলে 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং বা তৈমুর ভারত আক্রমণ করেছিলেন? অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্য তখন শাসন করছে কোন রাজবংশ, যখন তৈমুর লং ভারতের উপর অ্যাটাক করছে? সঠিক উত্তরটি তোমাদের হবে তুঘলক রাজবংশ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখবো এরপর একটু। দেখো তাগতাই তুর্কি বংশের বিখ্যাত সামরিক বীর এবং মধ্য এশিয়ার মঙ্গল নেতাকে নাসির উদ্দিন মোহাম্মদ এর সময় ভারত আক্রমণ করেছিলেন কত সালে? 1398। তো তৈমুর লংয়ের ভারত আক্রমণ 1404 খ্রিস্টাব্দে চীন আক্রমণকালে তিনি কিন্তু মারা যান, এটাও ইম্পর্টেন্ট। ওকে, 1398 তৈমুর লং ভারত আক্রমণ করেন, সেই সময় দিল্লি সাম্রাজ্য ছিল নাসির উদ্দিন মোহাম্মদ। ওকে, চলো নেক্সট। লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে বহুলল লোদি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা ইব্রাহিম লোদি বলছে একদমই ভুল, তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি আমরা দেখব। লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা বহুলল খান লোদি, বহুলল খান লোদি। লোদি রাজবংশ ছিল একটি আফগান রাজবংশ। লোদি রাজবংশ ছিল দিল্লি সুলতানির শেষ রাজবংশ 1451 থেকে 1526। আর একটা জিনিস মনে রেখো, 1206 খ্রিস্টাব্দ, কবে? 1206 থেকে 1526 দিল্লি সাম্রাজ্য মানে দিল্লির বুকে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় এই সময়টার মধ্যে। এবং 1526 খ্রিস্টাব্দে কারা আসে? মুঘলরা আসে। এবং মুঘল সাম্রাজ্য নিয়ে ডিটেলসে আমাদের এমসিকিউ ক্লাস আগের দিন করিয়েছি, প্লেলিস্ট কিন্তু আমাদের রয়েছে, যে এমসিকিউ সিরিজ প্লেলিস্টটা। ওকে, আচ্ছা। সিকান্দার লোদি ছিলেন 1504 সালে আগ্রা স্থাপিত বহুললের পুত্র। ইব্রাহিম লোদি ছিলেন সিকান্দার লোদির পুত্র এবং তিনি ছিলেন দিল্লির শেষ লোদি সুলতান। মুঘল সম্রাট বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত এবং হত্যা করেন। ইব্রাহিম লোদির মৃত্যুর পর 320 বছর ধরে দীর্ঘ দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় দিল্লির বুকে। নেক্সট, নিচের মধ্যে কে দিল্লির প্রথম সৈয়দ শাসক ছিলেন? নিচের মধ্যে কে দিল্লির সৈয়দ শাসক ছিলেন? সঠিক উত্তরটা হবে খিজির খান, অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী, নিচের কোনটি সুলতানি আমলে ভূমির শ্রেণীভুক্ত নয়? ইক্তা, খালসা, ইনাম, মনসব। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে মনসব। এটা কিন্তু দিল্লি সুলতানি আমলে ভূমির ব্যবস্থার সাথে যুক্ত নয়। মনসব শব্দের অর্থ পদমর্যাদা, এটা মুঘল সাম্রাজ্যে আকবর করেছিলেন। নেক্সট দেখো, সুলতানি আমলে উসুর নামক এক প্রকার কর কার উপর আরোপিত হয়েছিল? উসুর নামক এক প্রকার কর, উসুর কর। তো এটা চালু করা হয়েছিল মুসলমানদের উপরে, অপশন বি হবে সঠিক উত্তর। মোহাম্মদ বিন তুগলক একটি পৃথক কৃষি বিভাগ হিসেবে দিওয়ান ই কোহি প্রতিষ্ঠা করেন। সুলতানি সাম্রাজ্যে দুই ধরনের ভূমিকর বা ল্যান্ড ট্যাক্স রয়েছিল, একটা হচ্ছে উসুর, যেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের উপর সম্পত্তির উপর চালু করা হতো, স্যান্ড ট্যাক্স দেওয়া হতো, স্যান্ড বা বালির ট্যাক্স, এবং খারাজ, যেটা হচ্ছে হিন্দু এবং মুসলমান উভয়কেই দিতে হতো। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে দেখবো আমরা। দেখো, কোন সুলতানের আমলে রাগ দর্পণ একটি ভারতীয় শাস্ত্রীয় রচনা যা ফার্সি ভাষায় অনুদিত হয়েছিল? রাগ দর্পণ এটা কোন বা কার আমলে রচিত হয়েছিল? ফার্সি ভাষায় একটি শাস্ত্রীয় রচনা। সঠিক উত্তরটা হবে ফিরোজ শাহ তুগলক, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো একটু কমেন্ট করে প্লিজ জানিও আমাকে কেমন লাগছে ক্লাসটা। আর যে কোনো তোমাদের ক্লাসিপের জন্য নোটস পেতে বা ডব্লিউবিসিএস এর জন্য তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স বললাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করে নাও। ওকে, ক্লাসটা দেখার পরে প্রত্যেকে এখানটায়, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাব। তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজগুলো অবশ্যই আসবে, তোমরা যদি সাপোর্ট করো একদম। সুলতানি আমলে প্রদেশগুলোকে কি বলা হতো? সুলতানি আমলে প্রদেশগুলোকে বলা হতো ইক্তা, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা যাব, এরপরে কুইকলি আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করে নেব। দেখো, দেওয়ানি রাসালাত কোন বিভাগের সাথে সম্পর্কিত? দেওয়ান ই রাসালাত তোমাদের আমি একটু আগেই দেখালাম, তো এটি ধর্মীয় বিষয়ক, অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, সুলতানি আমলের নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী পদ ছিল? সব থেকে শক্তিশালী পদ ছিল নায়েবের, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি কার সাথে যুদ্ধ করেছিল?
তো ইব্রাহিম লোদি যুদ্ধ করেছিল বাবরের সাথে, তাই তো? ওকে, চলো নেক্সট। পাঞ্জাবের শাসক দৌলত খান লোদি ইব্রাহিমের অহংকারে ক্ষুব্ধ হয়েছিলেন এবং বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত আক্রমণে। পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে বাবর দিল্লির দিকে অগ্রসর হন এবং ইব্রাহিম লোদিকে পরাজিত ও হত্যা করে দিল্লি সাম্রাজ্যের বুকে বা দিল্লির ইতিহাসে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, সুলতানি সাম্রাজ্যকে ধ্বংস করে। নেক্সট, নিচের সুলতানদের মধ্যে কে বিখ্যাত আলাই দরওয়াজা নির্মাণ করেন? বিখ্যাত আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অশিক্ষিত হওয়া সত্ত্বেও, সো বিং আনএডুকেটেড, আলাউদ্দিন খলজি আমির খসরু এবং আমির হাসানের মতো কবিদের সমর্থন করতেন। তিনি সিরিতে একটি নতুন রাজধানী স্থাপন করেছিলেন এবং একটি সুপরিচিত প্রবেশদ্বার যার নাম কি আলাই দরওয়াজা, সেটারও প্রতিষ্ঠা করেন তিনি। নেক্সট কোয়েশ্চেন, নিচের সুলতানদের মধ্যে কে দাগ ও হুলিয়া প্রথা চালু করেন? বলো, এখানে রিভিশন হয়ে যাবে, তোমাদের আগেই আমি ক্লাসে করালাম, এই ক্লাসেই সঠিক উত্তরটা হবে আলাউদ্দিন খলজি। দাগ ও হুলিয়া আলাউদ্দিন খলজি। পরবর্তী কোয়েশ্চেন, কে তার শাসনামলে নওরোজ উৎসব চালু করেন? ডাব্লিউবিসিএস বিগত বছরের প্রশ্ন, বলো সঠিক উত্তর কোনটা হবে? নওরোজ উৎসব চালু করেন গিয়াসউদ্দিন বলবন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, উলুগ খান নামে কে পরিচিত ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই, গিয়াসউদ্দিন বলবন। অপশন ডি। পরবর্তী কোয়েশ্চেন, চেঙ্গিস খান যখন মধ্য এশিয়া আক্রমণ করেন তখন দিল্লি সুলতানি সাম্রাজ্য কে শাসন করছে? তখন ইলতুৎমিশ শাসন করছে, তাই তো? চেঙ্গিস খান যখন মধ্য এশিয়া আক্রমণ করছে তখন ইলতুৎমিশ ভারতের শাসনকর্তা। নেক্সট, তেমুজিন চেঙ্গিস খান নামেও পরিচিত একজন মঙ্গল নেতা ইলতুৎমিশের শাসনামলে মধ্য এশিয়া আক্রমণ করেন। তিনি কোয়ারিজমের শাসক জালালউদ্দিন মঙ্গবারনিকে পরাজিত করে, যিনি ইলতুৎমিশের কাছে পালিয়ে গিয়ে আশ্রয়ের জন্য সিন্ধু পার হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এখানে দুটো কোয়েশ্চেন হয়, একটা দিল্লি থেকে দৌলতাবাদ আর একটা লাহোর থেকে দিল্লি। তো এটা একটু মনে রেখো, এই যে বলছে লাহোর থেকে দিল্লি, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে রাজধানী লাহোর থেকে দিল্লি ইলতুৎমিশ করেছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বললাম? ইলতুৎমিশ। অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেছিলেন কে? দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোথায়? দৌলতাবাদ বা দেবগিরিতে, মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা যাকে বলা হয়, এটাও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন হয়। নেক্সট, কোন সুফি সাধকের নাম অনুসারে কুতুব মিনার নির্মাণ শুরু হয়েছিল? তো কুতুব মিনার কে নির্মাণ শুরু করেছিল বললাম তোমাদের, শেষ কে করেছিল বলেছি, এরপরে কোন সুফি সাধকের নাম অনুসারে? তো সেটা হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের নাম অনুসারে। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? সমাপ্ত করেন কে? বলো সঠিক উত্তর কি হবে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার নাকি? আমরা তো আগেরটা দেখলাম। কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন কে? সঠিক উত্তর ইলতুৎমিশ হবে এই অপশন অনুযায়ী এখানটায়। ওকে, এইখানটায় তোমাদের ফিরোজ শাহ তুগলক হওয়ার কথা, বাট ফিরোজ শাহ তুগলক নেই যেহেতু, দ্যাটস ওয়াই তোমাদের অপশন সি কেই চুজ করতে হবে। নেক্সট, দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিল? কৃতদাসদের জন্য পৃথক দপ্তর ফিরোজ শাহ তুগলক করেছিল এবং ইনি হচ্ছেন কুতুব মিনারের অ্যাকচুয়াল শেষ নির্মাণকর্তা। নেক্সট, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। ওকে, ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা হয়, বাংলার শাসক লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন কোন মুসলমান? লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণ করে বাংলা জয় করেছিল? এইভাবেও কোয়েশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাতে তোমাদের আসে। বখতিয়ার খিলজি। এবং বখতিয়ার খিলজি আর একটা ইম্পর্টেন্ট কি বলো তো, বলতে পারবে? নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটিকে কি করেছিলেন? জ্বালিয়ে দিয়েছিলেন। নালন্দা ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? নাসিরউদ্দিন চিরাগ ওয়াজ অ্যান সুফি মঙ্ক, সুফি সন্ন্যাসী ছিলেন। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার পরীক্ষাতে তোমাদের এসছে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এবং তোমাদের ডাব্লিউবিসিএস, পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত এক্সামে দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে ওয়ান অ্যান্ড অনলি ফিমেল কে ছিলেন? রাজিয়া সুলতান। ডেফিনেটলি ইনি ছিলেন ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতান, একমাত্র মহিলা শাসক দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে। এখানটায় ইনফরমেশনগুলো আমরা একটু দেখবো, ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো দেখো। তিনি ছিলেন মধ্যযুগের ভারতের প্রথম এবং শেষ মহিলা শাসক। তিনি সিংহাসনে কত সালে বসেন? এটাও পরীক্ষাতে কোয়েশ্চেন হয়, 1236 সালে। এবং 1236 থেকে কত 1240 সাল, মাত্র 4 বছর শাসন করেছিলেন।
তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন। লাহোরের শাসনকর্তা কিবর খান তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। ভাতিন্ডার শাসনকর্তা আলতুনিয়া রাজিয়াকে বন্দী করেন এবং কূটকৌশলী রাজিয়া তাকে বিবাহ করে নিয়েছিলেন। এখানে দেখো, দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে মধ্যযুগের ভারতে একমাত্র বীরাঙ্গনা বলতে পারো এনাকে, কারণ তিনি অবগুণ্ঠন পরিত্যাগ করে পুরুষের দরবেশে সজ্জিত হয়ে রাজসভায় কিন্তু তিনি যেতেন এবং তার যে রণনীতি, যুদ্ধ কৌশল ইত্যাদি ছিল অনস্বীকার্য। ওকে, তাই আজও ভারতের ইতিহাসে তিনি অবিস্মরণীয়। চলো নেক্সট দেখে নেব। তো এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাসের ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। যারা পিএসসি ক্লার্কশিপ সহ অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কমপ্লিট স্ট্যাটিক জিকের প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, তো অবশ্যই প্রত্যেকে মাস্ট ওয়াচ করে নাও। এছাড়াও আমাদের রয়েছে স্ট্যাটিক জিকের কমপ্লিট বাংলা ভাষায় হ্যান্ড রিটেন নোটবুক। সমস্ত এক্সাম, ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ডব্লিউপি, রেল, এসএসসি, এনি এক্সাম কাজে লাগবে এই বইটি, এবং লেটেস্ট এবং সেকেন্ড এডিশন প্রকাশিত হয়েছে আমাদের সদ্য। এছাড়াও 1550 প্লাস এমসিকিউ, 5000 ওয়ান লাইনার, সমস্ত পরীক্ষার উপযোগী এই বইটিও তোমার কিন্তু কাজে লাগবে। তো যারা নিতে আগ্রহী এগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও, নাম্বার দেওয়া রয়েছে। মেসেজ করার পরে সেটাতে স্ক্রিনশট করলেই পেমেন্ট করে সাথে সাথে ইবুক কন্টেন্ট পেয়ে যাবে। এবং ফাইনালি তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে, লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। কারণ টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকলে তুমি কি পাবে? ইউটিউবে ক্লাসের আপডেট পাবে, কুইজ পাবে, এছাড়াও অন্যান্য আপডেট পরীক্ষা সংক্রান্ত পেয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।